তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশ জিতে গেছে, হই হুল্লার করা যদি কেউ থাকে করে নাও, কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েছে যেটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব। ঠিক আছে, বাংলাদেশ কি আসলে ডোমিনেট করে জিততে পেরেছে যেভাবে আফগানিস্তান জিতেছে? এবং কোয়েশ্চন নাম্বার 2, তোমরা কি খুশি? হ্যাঁ, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যারা ফ্যান্স, যারা বাংলাদেশ টিমকে চাও যে ভাই ফাইনাল খেলুক, টপ 4 খেলুক, তোমরা কি খুশি ভাই? তোমরা কি এই জিতে তোমরা কি হ্যাপি যে না ভাই বাংলাদেশ খুব ভালো জিতেছে? নাকি তোমাদের মনে হয় যে ভাই না, বাংলাদেশ কিন্তু পারতো আরও ডোমিনেট করে জিততে? তো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চলবো। তো প্রথমে বলে নেই, বাংলাদেশ যখন ভাই বোলিং করে আমার একটা ধারণা ছিল যে হংকং ভাই হয়তো 110 বা 120 করবে, অথবা 100 রান করবে। ঠিক আছে, আমার মনে ছিল ভাই বাংলাদেশের বোলিং অনেক ভালো বোলিং। ঠিক আছে, বাংলাদেশ অবশ্যই তাদেরকে অনেক কম রানে আটকে দিতে পারবে, সক্ষম হবে। কিন্তু এই হংকং, যে হংকং আমরা দেখেছি আফগানিস্তানের সামনে ভাই মাথা নত করে দিয়েছে। ঠিক আছে, 94 রানে ভাই আফগানিস্তান জিতেছে এই হংকংয়ের সাথে। সেই হংকংয়ের কাছ থেকে তো আমার এক্সপেকটেশন ছিল না যে ভাই 144 করে দেবে ও বাংলাদেশের এই বোলিং লাইনের সামনে। এবং এই জায়গায় আমি একটু বোলিং লাইন নিয়ে কথা বলতে চাই, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছিল। আমি 2-3টা ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে গিয়ে স্পেস নিয়ে, একটা স্পিন নিয়ে। ঠিক আছে, তো অনেকে বলেছে যে ভাই বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু এশিয়ার দ্বিতীয় বোলিং লাইন আপ। তখন আমি বলেছি ভাই একটু ওয়েট করো। ঠিক আছে, তোমরা শুধুমাত্র বাইলেটারাল দেখে ওইটা বিশ্বাস করে নিও না যে ভাই বড় ম্যাচও এটা ভালো করতে পারবে। কারণ আমরা বিগত কিছুদিন ধরে দেখেছি এক্সপিরিয়েন্সের অভাবে যখন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের টিম কিন্তু ভাই ভুগছে। বড় বড় যে টুর্নামেন্টগুলো হচ্ছে, অর্থাৎ এশিয়া কাপ হোক অথবা T20 ওয়ার্ল্ড কাপ, 50 ওভার ওয়ার্ল্ড কাপ, সেই ম্যাচগুলো কিন্তু ভালো করতে পারছে না, সেখানে গিয়ে ভাই ল্যাগ করছে ওরা। তো সেই জন্য আমি একটা কথা বলতে চাই যে ভাই আমি আগে এশিয়া কাপে দেখবো যে ওরা কীভাবে বোলিং করে, তারপর বলবো যে না হ্যাঁ সত্যিই তোমরা বলেছো যে বাংলাদেশের বোলিং লাইন আপ ভাই এশিয়ার সেকেন্ড বোলিং লাইন আপ। ঠিক আছে, তো কারণ আমরা দেখেছি ভাই এর আগে 2015 বলো 2016 বলো, তখন কিন্তু বাংলাদেশ ডোমিনেট করতো, তখন বাংলাদেশের টিমকে সবাই ভয় পেত। এবং তখন সব থেকে বড় কথা ছিল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে একটা ভরসা ছিল। হ্যাঁ, তামিম ইকবাল ছিল, তারপর আমরা দেখেছি ভাই মুশফিকুর রহিম ছিল, তারপর সব থেকে বড় অলরাউন্ডার বাংলাদেশের সাকিবুল হাসান ছিল, মাহমুদুল্লাহ ছিল। তো এই যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু বড় ম্যাচে আমরা দেখতে পেতাম যে ম্যাচ জেতানোর সেই ক্ষমতা থাকতো। ঠিক আছে, তো এই টিমের সব থেকে বড় সমস্যা আমি সেটাই বলেছি যে ভাই ম্যাচকে জিতাবে। আমি এখন একটা জিনিস মানি যে মুস্তাফিজুর রহমান ভাই এই টিমের যে যাই বলুকটা কেন সব থেকে ভালো বলার হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমান। কারণ ও IPL খেলেছে, বড় বড় ম্যাচের হয়ে ভাই ও খেলেছে, বড় বড় প্লেয়ারের সামনে ও বোলিং করে ভাই আটকে দিয়েছে। তো তার কাছে সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো যার জন্য আমি তাকে নাম্বার 1-এ রাখি। এবং শুধু তাকে নয়, আমার তো মনে হচ্ছিল ভাই তাসকিনও ভালো করবে, কিন্তু তাসকিনও ভাই 9-এর উপরে ইকোনমি দিয়েছে। ঠিক আছে, তারপর রিশাদ, হ্যাঁ ভাই বলতে পারো যে হ্যাঁ তানজিম হাসিব কিছুটা ভালো বোলিং করেছে, কিন্তু তারপরও সেই আশানুরূপ বোলিং কিন্তু বাংলাদেশের কাছ থেকে আমরা দেখতে পাইনি। তারা কিন্তু হংকংকে অল আউট করতে পারেনি, ব্যর্থ হয়েছে, 20 ওভারে অল আউট করতে পারেনি বাংলাদেশ দলকে। ঠিক আছে, সেটা একটা বাংলাদেশের বোলিংয়ের ভাই দুর্বলতা আমি বলবো, যে তোমাদের বোলিং বলছো সব থেকে স্ট্রং বলছো ভাই বোলিং, আর অন্যদিকে তোমরা হংকংয়ের মতো টিমকে অল আউট করতে পারছো না, সেটাও একটা বড় কোয়েশ্চন মার্ক। যাই হোক, এবার বুঝতে পারলে যে ভাই বোলিং আসলে বললেই হয় না, মাঠে করতে হয়। এবং এশিয়া কাপ বা এ ধরনের টুর্নামেন্টে ভাই করাটা একটু কঠিন হয়, কারণ নেদারল্যান্ডকেও তোমরা হারিয়েছো, তোমরা পাকিস্তানকেও হারিয়েছো, এবং তোমরা শ্রীলঙ্কাকেও হারিয়েছো, কিন্তু সেটা ছিল বাইলেটারাল। এবং এটা হচ্ছে এশিয়া কাপ, এখানে একটু বাড়তি ভাই টেনশন থাকবে, কারণ ভিতরে ভিতরে কাজ করবে যে ভাই এই ম্যাচ হারলে তো আমরা বেরিয়ে যাব। মানে এই যে একটা ব্যাপার, এই যে প্রেশার, যদি না জিতি তাহলে কী হবে, এই প্রেশারটা কিন্তু সব প্লেয়ার বা সব টিম নিতে পারে না। তো যার দরুন এই সমস্যাটা দেখা দেয়। এবার যদি আমরা বলি বাকি বোলারগুলাও, হ্যাঁ রিশাদ ভাই এমন একটা না, যদি বলি ভাই এমন স্পিন বাকি আরও বোলার রয়েছে। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি ভাই এডি হাসান দেখেছি ভালোই বোলিং করেছে। ঠিক আছে, তো সব শেষে যদি বোলিংয়ের কথা বলি, যদি বলো যে বোলিংয়ের 10 আউট অফ কত দেবে, আমি বলবো ভাই বোলিংয়ের 10 আউট অফ আমি 5.5 দেবো। হ্যাঁ, কারণ সেইভাবে বাংলাদেশের বোলিং কিন্তু জ্বলে উঠতে পারেনি। তো সেই দিক থেকে যদি দেখি, আমি বাংলাদেশের বোলিংকে বলবো যে তোমাদের ক্যাপাসিটি আরও অনেক বেশি রয়েছে, তোমরা আরও অনেক বেশি করতে পারবে, তখনই কিন্তু ভাই কিছু করতে পারবে। কারণ তোমাদের গ্রুপে কে রয়েছে? শ্রীলঙ্কা রয়েছে, আফগানিস্তান রয়েছে। তো তাদেরকে মাত দিতে গেলে এ ধরনের খেলা খেললে ভাই হবে না, এর থেকেও আপগ্রেড খেলা নিয়ে আসতে হবে, A+ ক্যাটাগরির ক্রিকেট খেলতে হবে। কারণ
তোমাদের বোলিং যদি ভাই স্ট্রং না হয়, বোলিংয়ে যদি তোমরা কিছু না করতে পারো, তাহলে ব্যাটিং দিয়ে কিন্তু পারবে না। কারণ সেটার প্রমাণ আজকেও পেয়ে গেছি আমরা। কারণ শুরুবারটা ইমন ভাই মোটামুটি ঠিকঠাক করেছে, পারভেজ হোসেন ইমন, কিন্তু তারপর আমরা দেখি তার ওপেনার কিন্তু ভাই অনেক স্লো খেলেছে। 100-র নিচে টি20তে স্ট্রাইক রেট, 80 স্ট্রাইক রেট। এটা তো টেস্টেও এখন হয় না, টেস্টেও এখন সেই 100 স্ট্রাইক রেটটাকে মেনটেন করে। তো সেই জায়গায় আমি বলছি স্ট্রাইক রেটটা অনেক বড় সমস্যা। এবং তার থেকেও বড় সমস্যা হচ্ছে গিয়ে লিটন কুমার দাসের উপর সবথেকে বেশি ডিপেন্ডেন্সি। হ্যাঁ, লিটন দাস যদি ভালো করে বাংলাদেশ জিতবে, চেজিংয়ে লিটন দাস আছে, মানে সব কিছু হবে। তাই আমি ভাবতে পারি যে ভাই হ্যাঁ, লিটন দাসকে তোমরা কাজ করো, যে ওকে বলো অ্যাঙ্কারিং করতে, কারণ ও ভাই পরে পুষিয়ে দিতে পারে। ঠিক আছে, ও যদি অ্যাটাকিং করতে লেগে যায়, তাহলে বাই চান্স ও আউট হয়ে গেল, তারপর কি হবে সেটা বড় প্রশ্ন। ঠিক আছে, তো সেই জায়গায় এই ম্যাচে আমার মনে হচ্ছিল যে তৌহিদ হৃদয়কে না কিছুটা ভাই অ্যাগ্রেশন দেখানোর কথা ছিল, ওকে কিছুটা পাওয়ার হিটিং করার প্রয়োজন ছিল। তো সেই সময় ভাই 10 থেকে 12 ওভারে কিন্তু ম্যাচটাকে শেষ করার প্রয়োজন ছিল। কিন্তু তৌহিদ হৃদয় আমরা দেখেছি ভাই ট্রাই করেছে, কিন্তু এক সাইডেড লেগে ভাই বারবার যদি তুমি লেগেই ট্রাই করো, একটাই সাইড যদি তোমার কাছে থাকে, তাহলে প্রশ্নটা হবে গিয়ে ভাই বাকি টিম তো তোমার উপর হোমওয়ার্ক করে আসবে এবং বুঝে যাবে যে তুমি শুধুমাত্র লেগেই পারো মারতে এবং লেগেই টানছো। ও আরামসে অফের বাইরে বল করে যাবে আর তুমি লেগে টানতেই থাকবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি বাংলাদেশ ক্রিকেট টিমকে আরও আপগ্রেড হতে হবে, আরও A+ ক্রিকেট খেলতে হবে। কারণ ভাই এই ধরনের ক্রিকেট খেললে কিন্তু এখন চলবে না, এখন অনেক ভালো ক্রিকেট খেলতে হয় ভাই। বিশ্বে ক্রিকেটে টি20তে টিকে থাকতে হলে, এটা এখনও ODI ক্রিকেট চলছে বাংলাদেশের টিমটা। তো সেই জন্য আমার একটা চিন্তা ভাই বাংলাদেশ টিমকে নিয়ে, যে যেরকম ভেবেছিলে তোমরা যে যেটা হবে বা সবার যেটা আশা ছিল যে হংকংকেও তো ভাই এইভাবে আমরা উড়িয়ে দেবো, কারণ আমাদের যে বোলিং রয়েছে 50-60-70 রানে উড়িয়ে দেবো, তারপর ব্যাটিং করে ভাই 7-8 ওভার 10 ওভার জিতে যাবো। কিন্তু সেটা কিন্তু একদম হয়নি। তাই আমি বলেছিলাম যে ভাই একটু ধৈর্য ধরো, দেখে নাও কি করে। এবং আবারও বলছি, সামনে যে টিম ভাই আফগানিস্তান, বলে দিলাম আমি আজকেও ভাই এত সোজা হবে না। তোমরা বলেছিলে শ্রীলঙ্কা এমনিই উড়িয়ে দেবো, ভাই মোটেও সহজ হবে না। শ্রীলঙ্কার ব্যাটিং তোমাদের থেকে অনেক ভালো, ওরা 170-180 চেস করতে কিন্তু জানে এবং রিসেন্টলি 190+ চেস করেছে এবং ওরা কনসিস্টেন্টলি করতে হবে। হ্যাঁ, কোনোদিন আউট হয়ে যাবে, কোনোদিন 50 রানেও আউট হয়ে যাবে, ঠিক আছে, এটা অন্য ব্যাপার। কিন্তু তারপরও কিন্তু তাদের ব্যাটিং লাইন আপে যদি দেখো তুমি, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, কামন্দু মেন্ডিস, চরিত আসালঙ্কা রয়েছে, তারপর ভাই দর্শন সানাকা রয়েছে, ব্যাটিংয়ে কিন্তু পাওয়ার হিটার রয়েছে। ঠিক আছে, এটা ভাবলে চলবে না। তো সেই জন্যই আমি ভাই শ্রীলঙ্কাকে নাম্বার 3-এ রেখেছিলাম। অনেকে প্রশ্ন করেছে ভাই বাংলাদেশকে 3-এ রাখা যায় না। আমি বলেছি বাংলাদেশের বোলিং তো ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং কে করবে? লিটন দাসের পর ব্যাটিং কে করবে? এবং আজকে সেটা কিন্তু প্রমাণ হয়েছে। ঠিক আছে ভাই, এই ম্যাচটা 13 থেকে 14 ওভার জেতার কথা ছিল, সেই জায়গায় বাংলাদেশ সেটাকে নিয়ে গেছে 17.3 ওভার, অর্থাৎ প্রায় 18 ওভারে গিয়ে ম্যাচটা জিতলো বাংলাদেশ। তো সেটা থেকে কি বোঝা গেল যে বাংলাদেশের এখনও ব্যাটিংয়ে অনেক কিছু ভাই করতে হবে, তারপর গিয়ে বাংলাদেশ কিছুটা করতে পারে। আদারওয়াইজ 160-150-র মধ্যে ওপোনেন্ট টিমকে আটকাতে পারলেই বাংলাদেশ ম্যাচ জিতবে। তোমরা যদি আমার কথার সাথে সহমত হও, তাহলে ভিডিওটা লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে।